আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান ঘোষণা করেছিলেন যে কোনো যোগ্যদের চাকরি হারা হতে দেব না, এবং একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যারা অযোগ্য তাদেরও পাশে তিনি দাঁড়াবেন। সেদিনই আমরা জানিয়েছিলাম, আমার এই অনুষ্ঠানেই আমি বলেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সেদিনই রাজ্যের শিক্ষা দপ্তর মানে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটা আবেদন জানিয়েছিলেন। আবেদনে বলা হয়েছিল যারা এখনো চিহ্নিত হয়নি অযোগ্য বলে, তাদের যাতে এই শিক্ষাবর্ষের জন্য তারা কাজ চালিয়ে যেতে পারে তার জন্য যেন অনুমতি দেওয়া হয়। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে তারা সেই আবেদন গ্রাহ্য করছে, অর্থাৎ যারা যোগ্য কি অযোগ্য এখনো চিহ্নিত হয়নি, যারা এখনো কলঙ্কিত নয়, অন্তত কলঙ্ক তাদের চিহ্নিত করা যায়নি, তারা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত মানে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ ন্যায়ালয় নিয়েছেন। এখন বিষয়টাকে আমরা কিভাবে দেখব? আমি সেদিনকেই বলেছিলাম যে রাজ্য সরকার, রাজ্যের প্রশাসনিক প্রধান ভুল তথ্য দিচ্ছেন, ভুল বলছেন। তারা একদিকে বলছেন কারো চাকরি যেতে দেব না, যোগ্য এবং অযোগ্যদের সবাইকে রাখবো। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি আলাদা আলাদা করে বলেছিলেন, কিন্তু বলেছিলেন সবার চাকরি দায়িত্ব রাজ্য সরকারের। আমরা সেদিনই জানিয়েছিলাম যে রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান যে বার্তা দিচ্ছে সেই অনুযায়ী কাজ করছে না। তারা মেনে নিচ্ছে যে চাকরিগুলো চলে গেছে, সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নিচ্ছে এবং সেই অনুযায়ী তারা আবেদন করছে সুপ্রিম কোর্টের কাছে। তার ভিত্তিতে আজকে রায় এসেছে, বলা হয়েছে যেটা, তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক বুঝতে পারছি না যে চাকরিহারাদের স্বস্তি এলো নাকি অস্বস্তি। যে বিষয়টা সামনে এলো তাতে কিন্তু এটা পরিষ্কার যে যারা চাকরিহারা হয়েছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে যারা চাকরিহারা তাদের চাকরিটা নেই, এবং সেই মর্মেই তারা আবেদন করেছিলেন যে চাকরি চলে গেছে ঠিক আছে, কিন্তু আগামী কিছুদিন যাতে এই শিক্ষাবর্ষটা একেবারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো অরাজক অবস্থা না নেমে আসে তার জন্য ব্যবস্থা নেবার জন্যই তারা আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে চাকরি যারা এখনো চিহ্নিত অযোগ্য নন তারা যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা এটা যে এতদিন যেটা বলছিল রাজ্য সরকার, তারা আবার গোটা বিষয়টাকে চ্যালেঞ্জ করবেন, সুপ্রিম কোর্টের এটাকে পাল্টে দিতে পারবেন, তাদের নানা রকম পরিকল্পনা আছে, কি সব ABCDর কথা বলা হচ্ছিল, সেটা কি কার্যত তারা সেদিকে এগোলেন নাকি মেনে নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে যে চাকরিটা চলে গেছে এটা মেনে নিয়েই তারা তাদের কর্মসূচি নির্ধারণ করছেন? যারা চাকরিহারা হয়েছেন তারা আবার নতুন করে পরীক্ষা দেবেন। নতুন করে পরীক্ষা দিলে সত্যি কি তারা আগের পারফরমেন্স দেখাতে পারবেন? এই প্রশ্নটা তো উঠবেই। আর সত্যি কথা বলতে কি, যেভাবে আমাদের প্রশাসনিক প্রধান বলেছিলেন তাতে তো মনে হয়েছিল যে যে চাকরিটা তারা করছেন তার ধারাবাহিকতা বজায় থাকবে। আজকের রায়ের পরে তো পরিষ্কার যে সেই চাকরির ধারাবাহিকতা বজায় রাখবার আর কোনো উপায় নেই, রাজ্য সরকারও সেটা মেনে নিচ্ছে। এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ, এতগুলো ছেলে মেয়ে যারা অন্তত কিছুজন তো ছিলেন, বেশ কিছুজন তো ছিলেন যারা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছেন, তাদের আবার নতুন করে শুরু করতে হবে। নানা কৌশলের কথা বলা হচ্ছে, নানা প্রকল্পের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে বাস্তব সত্যটা হচ্ছে এই যে রাজ্য সরকারও কার্যত মেনে নিয়েছে যে এদের চাকরিটা নেই। আমি জানি না আজকের এই রায়ের পরে কারা উচ্ছ্বাস প্রকাশ করছেন কিংবা কারা খুব স্বস্তিতে থাকবেন, কিন্তু একটা জিনিস পরিষ্কার, তাদের লড়াইটাকে তো তীব্র করতে হবে। রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে প্রবঞ্চনা করেছে, প্রতারণা করেছে, ভয়ঙ্কর প্রতারণা করেছে। যারা রাস্তায় দিনের পর দিন বসেছিলেন তাদের সঙ্গে যেমন প্রতারণা করেছেন, প্রবঞ্চনা করেছেন, যারা চাকরি পেয়েছিলেন যোগ্যতার পরিচয় দিয়ে তাদের সাথেও প্রতারণা করেছেন এবং এখনো করে যাচ্ছেন নানাভাবে।
সরকারের যারা অনুগত তারা নানা রকম কথাবার্তা বলছেন, নানা রকম বার্তা দিচ্ছেন, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে সুপ্রিম কোর্টের রায়ের পরে গোটা বিষয়টা নিষ্পত্তি একরকম হয়ে গেছে যে এই চাকরিটা যেটা তারা করছিলেন তার ধারাবাহিকতা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, রাজ্য সরকার সেটাকে মেনে নিয়েছে, রাজ্য সরকার মেনে নিয়েছে। এই বিষয়ে যদি যারা চাকরি হারায় তারা কোনো দ্বন্দ্ব রাখেন বা তাদের মধ্যে যদি কোনো ধোঁয়াশা থাকে, তাহলে বুঝতে হবে তারা হয় বোকা, না হলে তারা বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না। তারা হয়তো রাজ্য সরকারের সাথে বোঝাপড়া করে অন্য কোনো রাস্তা নেবেন চাকরিটা থাকবার জন্য, বা অন্য কোনোভাবে কোথাও ঢুকবার চেষ্টা করবেন, হতে পারে। কিন্তু পরিষ্কার এটা যে রাজ্য সরকার, রাজ্য শিক্ষা দপ্তর ভয়ঙ্কর ভয়াবহ প্রতারণা করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। আজকের পরে সেই মাত্রায় কোনো হেরফের হয়নি। যারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এই তো চাকরি থেকে গেল, আসলে সত্যি চাকরিটা নেই, বরং রাজ্য সরকারও যে সেটা মেনে নিয়েছে সেটা সামনে চলে এসেছে। ঠিক এই বিষয়টা একটু আলোচনা করবো, কারণ স্বস্তি না অস্বস্তি চাকরিহারাদের বোঝা যাচ্ছে না। এমন করে গোটা বিষয়টাকে সামনে রাখা হচ্ছে, এই চাকরিহারাদের নিয়ে বারবার একরকম খেলা হচ্ছে। আমাদের রাজ্য প্রশাসন বারবার এদের নিয়ে নানা রকম খেলা খেলছেন। এই বলছেন প্ল্যান এ বি সি ডি সব বলছেন, তারপরে আবার উল্টো বলছেন, তারপরে আবার বলছেন 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি থাকবে। ভাবুন তো, যারা একেবারে নিশ্চিত চাকরিতে জয়েন করেছিলেন তারা আবার নতুন করে পরীক্ষা দেবেন। এবং সবচেয়ে বড় কথা, আমি জানি না আজকে চাকরিহারাদের যারা চাকরি হারিয়েছেন তাদের এই বিষয়টা আলোচনা করার সময় অনিবার্যভাবেই আমাকে এটাও বলতে হবে যে যারা শিক্ষাকর্মী তাদের জন্য চাকরিতে ফেরবার কোনো অবকাশ নেই। আমি জানি না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা এই কটা মাস তাদের কাজের জায়গায় যাবেন বলে সুপ্রিম কোর্টের অনুমতি পেয়েছেন, তারা এই বিষয়টাতে সরব হবেন কিনা, যে যারা শিক্ষাকর্মী তারা যেতে পারবেন না, তাদের জন্য কিন্তু কোনো বার্তা নেই। ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থা। কি হবে তাদের জন্য কি কেউ ভাববেন না, কেউ তাদের জন্য কথা বলবেন না? তাহলে আর কিসের একসাথে লড়াই, কিসের একসাথে পথে নামা? গোটা বিষয়টা নতুন করে ভাবতে হবে। সব মিলিয়ে স্বস্তি না অস্বস্তি কি দিল এই চাকরিহারাদের আজকে সুপ্রিম কোর্টের রায়, আমরা একটু বোঝবার চেষ্টা করব যুক্তির নিরিখে, পরিসংখ্যানের নিরিখে এবং আইনের যে দৃষ্টিভঙ্গি তার নিরিখে। আসলে এই বিষয়ে আলোচনা করবার জন্য এই মুহূর্তে যারা আমার সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন পেশায় শিক্ষক গৌতম দত্ত এবং আর একজন শিক্ষিকা সুনন্দিতা দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির রাজ্য সম্পাদক নীলকান্ত ঘোষ, এবং আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারাদের পক্ষ থেকে শুভজিৎ মণ্ডল। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি শুভজিতের কাছে প্রথম আসবো। শুভজিৎ, এই যে আজকে যেটা বললো সুপ্রিম কোর্ট, তার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হচ্ছে? মানে এটা কি আপনাদের স্বস্তি দিল না অস্বস্তি? আমরা বোঝবার চেষ্টা করছি, কারণ সামাজিক মাধ্যমে বা বিভিন্ন প্রতিক্রিয়ায় নানা রকম কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে শাসক দলের পক্ষ থেকে তো নানা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সব ঠিক হয়ে গেল, কিন্তু সত্যি ঠিক হলো নাকি আরো মানে আপনাদের কাছে একটা সমন দিয়ে দেওয়া হলো যে এটা একেবারে পরিষ্কার হয়ে গেল যে আপনাদের যে চাকরিটা আপনারা করছিলেন সে তার ধারাবাহিকতা আর থাকবে না, সেটা রাজ্য সরকার, রাজ্য প্রশাসনও মেনে নিচ্ছে? আজকে যে রায়টা এসছে, আপনারা দেখেছেন যে রায়টা এসছে, সেই রায়টা নিয়ে এমন একটা ধোঁয়াশা সৃষ্টি করে দেয়া হলো যে ধোঁয়াশা থেকে বেরোনোটা কার্যত অসম্ভব। কারণ রায়টা যখন প্রথমে আমাদের কাছে এসেছিল তখন জেনেছিলাম আমরা যে কিছু ক্যাটাগরি বেসিসে রায় এসেছিল। বলা হয়েছিল যারা ইন সার্ভিস বা সরকারের অন্যান্য চাকরিতে যারা ফেরত যেতে চান তারা ফেরত যেতে পারবে। এমন একটা রায় এলো, তো তারা যেতে চান তাহলে কিন্তু তাদেরকে রেজিগনেশন দিয়ে যেতে হবে, এবং এই চাকরির রিভিউ পর্যায়ে রেজাল্ট আসবে। যদি আমরা রিভিউ করি বা সরকার যদি রিভিউ করে, তাহলে সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে আমার জানা নেই। হতে পারে যে সেটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে যে রেজিগনেশন দিয়ে চলে যাবে সে বেঁচে যাবে, কিন্তু এই ডিসেম্বর পর্যন্ত যে থেকে যাবে সে কিন্তু ফেঁসে যাবে। কারণ ডিসেম্বরের পরে যদি, তার আগে যদি পরীক্ষা হয়, সে যদি চাকরি না বা যদি ডিসেম্বর পর্যন্ত যদি এই জিনিসটা চলতে থাকে এবং তারপরে গিয়ে কিন্তু তার ভবিষ্যৎ অনিশ্চিত। অনুপমদা, আমি একটা কথা বলি যে আজকে সি এবং ডি কে নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ওরা আমাদের সঙ্গেই আছে। আমরা মানে আমি ব্যক্তিগতভাবে বলছি যে ওদের জন্য আমার ভয়েস এখনো পর্যন্ত চলবে, এবং ওরা যতক্ষণ না পর্যন্ত জাস্টিস পাবে ততক্ষণ আমরা ওদের পাশে আছি। একদম
প্রথম থেকে ছিলাম, এখনো পর্যন্ত আছি, শেষ পর্যন্ত থাকবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতি সি এবং ডি যেটা ফেস করছে, 31 ডিসেম্বরের পরে আমরাও কিন্তু সেই একই জিনিস ফেস করব। আজকে আমরা সেই জায়গাতেই চলে যাচ্ছি। আমরা কিছু জায়গা দেখছি যে জায়গা থেকে আমাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু সেই জায়গা বা সেই চেষ্টা, সেই জায়গা থেকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারছি যে আমাদেরকে যে কিভাবে ধিকে ধিকে মেরে ফেলা হচ্ছে, আস্তে আস্তে আমাকে কিন্তু মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে। একটা চাকরি আপনি দেখেছেন যে কি একটা বাজে শব্দ বন্ধ হচ্ছে। আমার কাছে আমার চাকরির সমস্ত সমস্ত প্রমাণপত্র আছে, যে যেটা দিয়ে আমি প্রমাণ করতে পারি আমি একজন মানে চাকরি আমি চাকরি করছি আমার যোগ্যতায়। আমাকে সেই জিনিস দেওয়া হলো না, আমাকে সেই জিনিসটা দেওয়ার ব্যবস্থা করা হলো না। তার আগেই আমাকে বলে দেওয়া হলো যে মানে চিহ্নিত অযোগ্য নন, এইরকম একটা শব্দবন্ধ ইউজ করা হচ্ছে, যে আমাকে নাকি অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি বলে আমাকে নাকি স্কুলে পাঠানো হচ্ছে। এটা কেমন ধরনের শব্দবন্ধ? সুপ্রিম কোর্টের কাছে কি কোন রকম সেগ্রিগেশনের ব্যবস্থা না, কোনো উপায় ছিল না যার মাধ্যমে আমাদেরকে মানে এইরকম ভাবে চিহ্নিত করা যেত যে এরা যোগ্য? আমার কাছে তো সমস্ত প্রমাণপত্র ছিল, কোন রকম বোর্ড গঠন করা যেত না। এবং রাজ্য সরকারের কথা বলি, প্রথম শুরু করে আজ পর্যন্ত যে যে কাজগুলো করেছে, তারা যদি যোগ্য অযোগ্যের লিস্টটা যদি আগে তৈরি করে হাইকোর্টে দিত, আজকে আমাদের যোগ্যদের কিন্তু এই দিন দেখতে হতো না। আমাদের যে আজকে কোর্টে শুনতে হচ্ছে সেটা কিন্তু শুনতে হতো না। আজকের দিনে দাঁড়িয়েও পাশে থেকে তারা বলছেন চাকরিটা রয়ে গেল, তাদের থেকে মিথ্যেবাদী, তাদের থেকে মিথ্যুক আর হয়তো পৃথিবীতে দুটো নেই। কারণ আমিও জানি আমার চাকরিটা নেই। আজ না হয় কাল যদি সরকারকে যে মানে যা আদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, তাতে প্রথম হচ্ছে 31 মের মধ্যে পরীক্ষায় বসার জন্য সমস্ত রকমের প্রসিডিওর কমপ্লিট করতে হবে। আমি বলছি পরীক্ষাটা আমি দেবো কেন? পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রবলেম ছিল, পরীক্ষা প্রবলেম ছিল না। আমি তো পরীক্ষাটা দিয়েছিলাম নিয়ম মেনেই, কিন্তু পরীক্ষা পদ্ধতিতে তারা করেছিল গোলযোগ। অতএব পরীক্ষা নেওয়া নিয়ে আমার শুধু নয়, আমার সমস্ত শিক্ষকদের প্রবলেম আছে। আমরা পরীক্ষা দেব না, আমরা পরীক্ষা একবারই দিয়েছি এবং সেই একবার পরীক্ষাতে আমরা চাকরি পেয়েছি। আমাদের ভুল দেখিয়ে দিক, আমাদের অপরাধ কোথায়? আমার অপরাধ যদি থাকে, আমি মাথা নিচু করে আমি চুল দাড়ি ফেলে দিয়ে আমি মাথা নিচু করে বেরিয়ে যাব। আমি চাকরি ছেড়ে দেবো যদি আমার মধ্যে কোন রকম দুর্নীতি, কিন্তু আমি তো করে পাইনি। তাহলে আমার জন্য কেন এই ব্যবস্থাটা হবে? এবং যেদিন আজকে এবং প্রত্যেকেই যারা যোগ্য প্রার্থী তাদের ভাবা হলো না, এটা বিচার, এটা কেমন রায়, এটা কেমন বিচারিতা? যে যেখানে আমি সুবিধা পাচ্ছি সেখানে আমার সি বা ডি যেসব বন্ধুরা, সেই বন্ধুরা কেন সুযোগ সুবিধা পাবে না? তারা কেন নিজেদের সেটা প্রমাণ করতে পারবেন না? তারা এখনো পর্যন্ত, তারা তো নির্দোষ, তার বাড়িতেও কেউ না কেউ মানে রুগী, তাদেরও কারণ না কারণ লোন আছে, তাদের প্রত্যেকের মাথায় একটা করে পরিবার আছে, একটা আর্নিং মেম্বার, বাড়ির একটা আর্নিং মেম্বার। তাদের যে আজকের দিনে তাদের যে আজকে এই অজায়গায় তাদের ফেলে দেওয়া হলো, সেই জায়গায় একটু মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখা হলো না? আমি আর একটা কথা বলি, যে একজন ক্যান্সার পেশেন্ট যাকে ছাড় দেওয়া হয়েছে, আমাদের প্যানেলের মধ্যে কি আর কোনো ক্যান্সার পেশেন্ট ছিল না? আর কি কোনো দুঃখী ব্যক্তি ছিল না? নিশ্চয়ই ছিল। তাদের কথা হলো না, তাদের জন্য কেন আজকে এই জায়গাটা তাদেরকে মানবিক গ্রাউন্ড দিয়ে দেখা হলো না? এইগুলো অবশ্যই কিন্তু বিচার করা উচিত ছিল। শুধু তাই নয়, রাজ্য সরকার যেভাবে আমাদের গলা টিপে ধরেছে, যেভাবে আমাদের টুটি টিপে ধরেছে, কার্যত আমাদের ফাঁসিরই সমান। আমরা আর হয়তো এই যে মধ্যে আমরা ঢুকে পড়েছি, তাতে আমাদের হয়তো অভিমন্যুর মতোই মরতে হবে, সেটা আমরা জানি। আজকে যদি আমাদের অভিমন্যুর মতোই মারা, তাহলে আমাদেরকে কেন এই জায়গা পর্যন্ত আনা হলো? কেন এত কষ্ট দেয়া হলো? আমাদের তো ফাঁসি দিয়ে দিতে পারতো। আজকে যখন আমার বাচ্চাটা খেতে পারবে না, আমার মাটা বা আমার মানে বৃদ্ধ বাবাটা যখন খেতে পারবে না, তো তাদের মৃত্যু দেখা আর আমার মৃত্যু মানে হয়ে যাওয়া, মানে আমার মৃত্যু হয়ে গেলে অন্তত আমি নিশ্চিন্ত থাকতাম যে তারা কিভাবে মরছে আমাকে দেখতে হবে না। কিন্তু আমার চোখের সামনে আমার পরিবার মরবে, আমাদের জন্য প্রচন্ড কষ্টকর। প্রথমত শিক্ষকরা, আমি যেটা বারবার বলি, আজও সেটাই বলবো, শিক্ষকরা কোনো সংগঠনের সদস্য নয়। অধিকাংশ শিক্ষকদের মধ্যে মূলত দুটি সংগঠন আছে, এবিটিএ এবং এসটিইউ।
আর একটি সংগঠন রাজকুমার রায়ের মৃত্যুর পর তৈরি হয়েছিল, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এই যে তিনটি সংগঠন, এই তিনটি সংগঠনের মধ্যে শিক্ষকরা খুব অল্প সংখ্যক শিক্ষক এবিটিএ বা এসটি এর সঙ্গে বা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাথে যুক্ত। আজকে যারা চাকরি, যাদের আজকে এরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন, তাদেরও অধিকাংশ কোনো শিক্ষক সংগঠনের সদস্য নয়। এবং যে সময় ডিএ আন্দোলন হয়েছিল, সে সময়ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আন্দোলনে কর্মবিরতি করছেন বা ধর্মঘট করছেন, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ইটসেলফ কোনো সংগঠন ছিল না, সেটা বিভিন্ন সংগঠনের একটা যৌথ মঞ্চ। অর্থাৎ একজন শিক্ষককে কোনো একটি শিক্ষক সংগঠনের মধ্য থেকে ওই সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ করার প্রয়োজন ছিল। কিন্তু শিক্ষকরা কিন্তু কোনো সংগঠনের সদস্য হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচির অংশীদার হননি, তারা সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, হয় কর্মবিরতি কিংবা ধর্মঘট। তো শিক্ষকরা কোনো সংগঠনের সদস্য নন, তারা নিজেদের স্বার্থভিত্তিক কিছু সংগঠন কখনো কখনো করেন, যেমন গ্র্যাজুয়েট টিচাররা তাদের স্কেল বাড়ানোর একটা আন্দোলন করেন, তাদের একটা মঞ্চ আছে। আজকে যারা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়েছেন, তারা মঞ্চ বানিয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তো এরকম কিছু নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে কিছু মঞ্চ তৈরি হচ্ছে, সেখানে তারা থাকছেন। কিন্তু সমগ্র শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে যে শিক্ষক সংগঠনগুলো, আমি এখানে কোনো একটি সংগঠনকে বলছি না, আমি সবকটা সংগঠনের কথাই বলছি, এবিটিএ, এসটিএ, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, তাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, বিভিন্ন রকমের সমালোচনা থাকতে পারে, কিন্তু শিক্ষক এই কোনো সংগঠনেরই সদস্য হন না। যারাও হন, তারা নামকা আসতে শুধু চাঁদাটা, বাৎসরিক চাঁদাটা দিয়ে দেন, ঠিক আছে ভাই দিয়ে দিলাম। শিক্ষকরা যদি বা কোনো সংগঠনে থাকেন, তো শিক্ষিকারা মোটেই নয়। তো এই চিত্রটা যদি থাকে, এবং এই যে শিক্ষক সংগঠনগুলো, তাদের মধ্যে কোনো একটা শিক্ষক সংগঠনকে তো আহ্বায়ক হয়ে বাকি সংগঠনগুলোকে ডাকতে হবে যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মঞ্চে নামি। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শিক্ষক সংগঠনেরই নানান রকমের সমস্যা রয়েছে। আমি জানি না, আজ পর্যন্ত ডিএ আন্দোলনের সময় একটা শুনেছিলাম যে এবিটিএ কে ডাকা হয়েছিল বা এবিটিএ ডেকেছিল, কিছু একটা হবে, তো সেটাও টেকেনি, যৌথ আন্দোলন টেকেনি। তো এখানে সুতরাং শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে লড়াই করা খুব কঠিন ব্যাপার। প্রথমত শিক্ষকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে গেলে গোটা শিক্ষার ব্যবস্থার বিষয় নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভাবলে চলবে না, নিজেদের স্বার্থ থাকবে, কিন্তু তার সাথে গোটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ভাবতে হবে। সেটার বিষয় ভাবার বিষয় যখনই আসে, তখনই তারা বলেন এটা রাজনীতি। কি নিউ ইকোনমিক পলিসি, নিউ এডুকেশন পলিসি নিয়ে হোক, কিংবা ট্রান্সফার নিয়ে হোক, ট্রান্সফার নিয়ে শিক্ষকদের মধ্যে আপত্তি আছে, কিংবা ধরুন আজকে মিড ডে মিল নিয়ে হোক, কিংবা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে হোক, একটা স্কুলে ধরুন 240 টাকা ফিস নেওয়ার কথা, এটাও সেই অনেক ক্রেতা আমলের নিয়ম। সেই নিয়মটা আজ সঠিক কিনা, এবং বিভিন্ন স্কুল 1000 টাকা 1500 টাকাও ফিস নেয়, এগুলো নেওয়ার বিরুদ্ধে কথা বলা। ছাত্ররা স্কুল থেকে কি পাচ্ছে কি পাচ্ছে না, শুধু বই খাতা, মিড ডে মিল এগুলো পেলেই যে শিক্ষার সবকিছু পূর্ণ হয় না, ক্লাস হচ্ছে কি হচ্ছে না, কি না, এগুলো নিয়ে কিন্তু শিক্ষকদের মধ্যে ভাবনা চিন্তা নেই। তো শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে গেলে এগুলো ভীষণ জরুরি। কোথাও কি সুনিন্দিতা, কোথাও কি এটা মনে হচ্ছে যে শুভজিৎ যে বিপদের মধ্যে পড়েছে, যদি ঐক্যবদ্ধ একটা একতা থাকতো, তাহলে এতটা বিপদ ওদের হতো না, সবাই ঝাঁপিয়ে পড়তো এবং একটা রক্ষা কবচ ওরাও পেতে পারতো। আজকে লড়াইটা পুরোপুরি আইনের লড়াইয়ে পরিণত হয়েছে, কোর্টের বাইরে কারো কিছু বলার ক্ষমতা নেই। কিন্তু যখন সময় ছিল, তখন অবশ্যই যদি যৌথ আন্দোলন হতো, এই পরিস্থিতি থেকে নিশ্চয়ই বেরোনোর উপায় বের হতে পারতো। এমনকি যখন হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি রায় দিলেন, তখনও কিন্তু তার বিরুদ্ধে যে ডিভিশন বেঞ্চে, সম্ভবত আমি কোর্টের এই ব্যাপারগুলো ঠিক খেয়াল নেই, ডিভিশন বেঞ্চে মুভ করলো রাজ্য সরকার, তারপরে চাকরি বাতিল হলো হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্টে মুভ করলো। তখন কিন্তু যেমন শিক্ষকদের মধ্যে শিক্ষক সংগঠনে আসার অনীহা, তেমনি শিক্ষক সংগঠনগুলিও কি তখন বলেছিল, আমি জানতে চাইছি যে না, আমি অন্তত শুনিনি যে অভিজিৎ গাঙ্গুলির রায়টা মেনে নেওয়া হোক, তাহলে
অন্তত চাকরি যাওয়ার মতো কোনো সমস্যা সামনের দিনে তৈরি হবে না। যারা চিহ্নিত তাদের চাকরিটাই যাবে, সেই জায়গায় যারা চাকরি পাননি তাদের মধ্যে থেকে নিয়ে নেওয়া হবে। ওইখানেই যদি স্থগিত হতো তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। সংগঠনগুলি কি বলেছিল শিক্ষকদেরকে? আমি জানি না, আমার কাছে অন্তত এরকম কোনো খবর নেই, বা বেশ, তখন আমি কোনো একটু- আন্দোলন দেখিনি। আমি হ্যাঁ আসবো, হ্যাঁ ঠিক, আমি দেখি। বলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা বলবো, তো আজকে শিক্ষকদের এই যে অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে পড়েছেন, এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা তারা আরো খারাপ অবস্থার মধ্যে পড়লেন, এর সমাধান কিন্তু আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থার মধ্যে নেই। যা হচ্ছে এটা কোনোটাই সমাধানের রাস্তা নয়। প্রতিবাদ অবশ্যই একসঙ্গে করা উচিত, এটা সত্যি কথাই। আজকে যে রায়, আমি আমার বক্তব্যের অভিমুখটা প্রথমেই আমি সেই দিকটাতেই রাখবো, তারপরে নিশ্চয়ই শিক্ষকরা ইউনাইটেড কিনা তার আলোচনা নিশ্চয়ই আমি করব। শুধু আমি এইটুকু বলতে পারি যে আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এটাই শুরু হলো, যে কাউন্টডাউন শুরু হলো, এই ছেলেগুলো আর কতদিন বাঁচবে, এই ছেলেগুলো আর কতদিন মানসিক যন্ত্রণা নিবে। 227 দিন, 226 দিন, 225 দিন, 224 দিন, 223 দিন, 222 দিন, 220 দিন, এইভাবে একের পর এক তাদের কাউন্টডাউন শুরু হয়ে গেল আজকে থেকে। কারণ ডিসেম্বর মাস পর্যন্ত তাদেরকে শুধুমাত্র চালিয়ে নিতে বলেছে সমাজের, এখানেও তাদের স্যাক্রিফাইস। যে শিক্ষকরা আজকে চাকরি হারা অবস্থায়, যাদের মানসিক ভেঙে পড়া একটা সমাজ, সেই শিক্ষক সমাজকে আজকে সেই কোর্ট আজকে তাদেরকেই বলছে, তোমরা অন্তত এই ছাত্রদের মুখের দিকে তাকিয়ে, এই বিদ্যালয়গুলোর দিকে মুখের দিকে তাকিয়ে তোমরা অন্তত এই কয়টা দিন পার করো, তারপর তোমাদের চাকরিটা চলে যাবে। আজকেও তাদেরকে সেই কয়দিন বাঁচবার জন্য দায়িত্ব দিচ্ছে, পড়াবার কথা বলছে। মানে সেখানেও এই শিক্ষকদেরকে কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে ছাত্রদের জন্য, যারা প্রত্যেকটা দিন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। আসলে তারপরেও যখন সরকার বলে যে আজকে আমরা দেখবো এই শিক্ষকদের, আমরা আগামী দিনে দেখছি এই শিক্ষকদের, এর পিছনে দুটো কারণ আছে অনুপম দা। আমার যেটা মনে হয়েছে, একটা হচ্ছে ছাত্রদের একটা, শিক্ষকদের একটা আন্দোলন হচ্ছেই, যারা চাকরি হারিয়েছে তারা একটা আন্দোলন করছে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, আমি নিজে ব্যক্তিগতভাবে একজন শিক্ষাবিদকে অসম্ভব শ্রদ্ধা করি। আজকের এই ভারত বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতিতেও আমার মনে হয়েছে যে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে সৌরভ দা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। এই পরিস্থিতিতেও আমার মনে হয়েছে যে ওপার বাংলার একজন বিখ্যাত শিক্ষাবিদ, যার নাম আব্দুল্লাহ আবু সাইদ, যিনি একটা সুন্দর কথা বলেছিলেন যে শিক্ষক সারা জীবনের জন্য শিক্ষক, একবার যে শিক্ষক সে সারা জীবনের জন্য শিক্ষক। স্যার কখনো, স্যার সবসময়ের জন্য স্যার থাকেন। আর আরেকজন মানুষ, তিনিও হায়দার হোসেন, যে তার বিখ্যাত গান 30 বছর পরে আমি স্বাধীনতাকে পেয়েছি, তার বিখ্যাত গান। এই দুটো মানুষের গান এবং কথা আমি নিয়মিত পরম্পরা ভাবে শুনি, নিয়মিত শুনি। সেই মানুষগুলোর কথা ভেবে আমি বলছি যে আজকে শিক্ষকরা আন্দোলনে নেমেছে, এবং সেই শিক্ষক হচ্ছে তারাই শিক্ষক যে একটা স্কুলের সবচেয়ে বড় সৌন্দর্য যদি কাউকে বলা হয় তাহলে বলতে হবে শিক্ষককে। ছাত্ররা তাদের বাবা মাকে বাদ দিলে সবচেয়ে বেশি যে মানুষটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, যে মানুষটিকে তার স্বপ্নের ফেরিওয়ালা মনে করে, যে মানুষটি তাকে স্বপ্ন দেখাতে দেখাতে ডাক্তার বানিয়ে দেয়, স্বপ্ন দেখাতে দেখাতে আইএএস অফিসার বানিয়ে দেয়, স্বপ্ন দেখাতে দেখাতে ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়, সেই মানুষটিকে যখন দেখে রাজপথে প্রভাবিত হতে, সেই মানুষটিকে, তার সেই স্বপ্নের হিরোকে যখন দেখে, স্বপ্নের প্রিয় মানুষটিকে যখন দেখে রাজপথে তাকে পুলিশ লাথি মারছে, তখন তাদের মধ্যে একটা যন্ত্রণা তৈরি হয়। এবং সেই ছাত্রদের মধ্যে থেকেও কিন্তু একটা ছাত্র আন্দোলন নতুন ভাবে যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, এই ভয়ও কিন্তু সরকারের আছে। ফলে সরকার কিন্তু দুটো দিক ভেবেছে, এক হচ্ছে শিক্ষক আন্দোলনকে দাবিয়ে দিতে হবে পলিটিক্যালি তাদের ডিফারেন্স তৈরি করে, আরেকটা ব্যাপার হচ্ছে তাদের কাছ থেকে তাকিয়ে যাতে ছাত্ররা নতুন ভাবে মোটিভেটেড হয়ে তারাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সেটাও থামাতে হবে। এই দুটো আন্দোলনকে পাশাপাশি থামানোর জন্য আজকে এই সরকারকে বলতেই হবে আমরা তোমাদের পাশে আছি। আজকে তো পাশে থাকবার কথা নয়, যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
সিঙ্গেল বেঞ্চে এই প্রশ্নটা করেছিল, আপনারা যোগ্য অযোগ্যের লিস্ট দিন, তখন তো আপনারা তাদের পাশে থেকে যোগ্য অযোগ্যের লিস্ট দেননি। যখন সেখানে হেরে গিয়ে ডিভিশন বেঞ্চে গেছেন, তখন যখন আপনাদের বলেছে যোগ্য অযোগ্যের লিস্ট দিন, তখন তো আপনার এই শিক্ষকদের পাশে গিয়ে তারা আপনারা দেননি, কি বলেছে ওএমআর শিটের জমা দিয়ে যোগ্য অযোগ্যকে ডিফারেন্স তৈরি করেননি। যখন সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে তখনও আপনারা দেননি। আজকে আপনাদের মনে হলো এই যোগ্য অযোগ্যের ভাড়াটা করে দিয়ে তাদেরকে তাদের চাকরিতে বহাল রাখা সম্ভব না। কারণ এই অযোগ্যদের জায়গায় আরো 6000 ছেলে মেয়ে ঢুকতে পারতো। সেই ছেলেমেয়েরা যারা 1400, 1450, 1500 দিন ধরে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছে, তারা আজকে প্রশ্ন করছে যে আমার 8টি বছর ফিরিয়ে দাও। সেই ছবি বিশ্বাসের কথা মনে পড়ে যায়, আমার 8টি বছর ফিরিয়ে দাও। আমি 8টি বছরে আমি এতগুলো টাকা পেতাম, আমি পারিবারিক ভাবে সমৃদ্ধের জায়গা থাকতাম, সোসাইটিতে আমার শিক্ষার মূল্যায়ন হতো। কোথায় আজকে তার মূল্যায়ন হচ্ছে? আজকে শিক্ষকদের সম্পর্কে সমাজ দুটো কনসেপ্ট নিয়ে বেঁচে আছে। একটা কনসেপ্ট তারা হয় ঘুষখোর, অযোগ্য, আর একটা হচ্ছে তারা অযোগ্য, একটা হচ্ছে ঘুষখোর। এই কথা ঠিক যে WBTA, STA, তারপরে হচ্ছে এমবিটিএ, আপনারা সবাই নামুন এই ছাত্র ভাইদের পাশে, এই ছাত্রদের পাশে, এই শিক্ষকদের পাশে, সকলে নামুন, আন্দোলনে তীব্র আকার নিন। আপনাদের অধিকার এবার ছিনিয়ে নেওয়ার প্রশ্ন চলে এসেছে।